আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। প্রতিদিনের মতো আশা করি সবাই আজকেও ভালো আছো এবং বাকি সময়টুকুও ভালো থাকো। সেই দোয়া এবং শুভকামনা নিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো ছবিতে কি দেখতে পাচ্ছ? একজন লোক বিশাল ভাবনায় পড়ে গেছে, যে কিছু একটা ভাবতেছে, ভাবে উত্তর খুঁজে পাচ্ছে না। তো চলো আমরা তার ভাবনায় একটু যোগ দেই, তাকে সাহায্য করি তাকে ভাবতে, সে আসলে কি ভাবতেছে। ওকে, তার ভাবনাটা দেখো। তার ভাবনাটা হচ্ছে, ইজ এগ্রিকালচার only ডিলস উইথ প্লান্ট? ওকে, তার মানে সে আমাদের ভাবনাগুলোই হয়তো বা ভাবতেছে যে এগ্রিকালচার কি শুধুমাত্রই প্ল্যান্ট অথবা উদ্ভিদ নিয়েই ডিল করে। তার ভাবনার যৌক্তিকতা খারাপ না। চলো দেখা যাক, আসলে কি এগ্রিকালচার শুধুমাত্র প্ল্যান্ট নিয়ে ডিল করে? না, এগ্রিকালচার শুধুমাত্র প্ল্যান্ট নিয়ে ডিল করে না। তো ছবিতে আমরা দেখতেছি যে এখানে ভুট্টা, ওখানে ক্যাবেজ, বাঁধাকপি বা এখানে গাজরের সাথে সাথে মাঝখানে একটা এনিমেলও দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা মোরগের মাথা দেখতে পাচ্ছি। দ্যাট মিন্স যে এগ্রিকালচার শুধুমাত্র প্ল্যান্ট নিয়ে ডিল করে না। এগ্রিকালচার প্ল্যান্টের বাইরেও অনেক কিছু নিয়ে ডিল করে। তো দেখা যাক যে প্ল্যান্টের বাইরে এগ্রিকালচার আর কী কী নিয়ে ডিল করে। তো দেখো, এখানে এগ্রিকালচারটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে অ্যাগ্রোনমি, তারপর আছে হর্টিকালচার, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারাল ইকোনমিক্স, অ্যান্ড লাস্টে এখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যানিম্যাল সায়েন্স। আচ্ছা, তার মানে এগ্রিকালচারের এখানে ফিশারিজ আছে, তাছাড়াও এখানে একটা ফিশারিজ আছে, অপশন ফিশারিজ আছে, যে এই অ্যানিম্যাল সায়েন্স, এগ্রোনমি, হর্টিকালচার, ইঞ্জিনিয়ারিং, ইকোনমিক্স সব কিছু নিয়েই মূলত এগ্রিকালচার ডিল করে। তো তোমরা আলাদা আলাদাভাবে অ্যাগ্রোনমি, হর্টিকালচার এবং যে বাকি যে ডিভিশনগুলো আছে সেগুলো সম্পর্কে আস্তে আস্তে জানবা এবং অলরেডি কিছু কিছু জেনেও ফেলছো। তো এখন আমাদের যে মূল ডিলিংসটা, সেই মূল ডিলিংসটা হচ্ছে অ্যানিম্যাল সায়েন্সের সাথে। তো চলো সামনে আগাই। তো উনি যেহেতু এগ্রিকালচার নিয়ে ভাবতেছেন, তো ওনার ভাবনাতে তাহলে আবার চলে আসলো, বাট হোয়াট ইজ অ্যানিম্যাল সায়েন্স? হ্যাঁ, অ্যানিম্যাল সায়েন্স জিনিসটা আসলে তাহলে কি? এখন তার ভাবনার উত্তরগুলো আমাদেরকে খুঁজতে হবে। তো অ্যানিম্যাল সায়েন্স কথাটা শুনলে আমাদের মনে মনে হয় এই ছবিটাই প্রথম চলে আসে অনেকেরই। কারণ হচ্ছে কি, ছোটোবেলা থেকে আমরা অ্যানিম্যাল প্ল্যান্টের যখন ধারণা পাই, তো অ্যানিম্যাল সম্পর্কে আমাদের যে কৌতূহলটা থাকে, যেহেতু আমরা জন্মের পরপরই আমাদের আশেপাশে গরু, ভেড়া, ছাগল দেখি, সেগুলো নিয়ে কৌতূহল খুব বেশি একটা থাকে না। আমাদের কৌতূহল বেশি থাকে হচ্ছে ওয়াইল্ড অ্যানিমালস, যেগুলো আমরা বিভিন্ন টিভি চ্যানেলে বা জুতে গিয়ে দেখি। তো এগুলো নিয়েই আমাদের খুব বেশি আগ্রহ থাকে। এই কারণে অ্যানিম্যাল কথাটা শুনলে কেমন যেন বাঘ, ভালুক, হাতি, জিরাফ এগুলো মাথার সামনে, চোখের সামনে চলে আসে বা মাথায় চলে আসে। আচ্ছা, আসলেই কি আমরা যে অ্যানিম্যাল সায়েন্সটা পড়তে যাচ্ছি, সেটি কি আসলেই শুধু এদেরকে নিয়ে ডিল করে, নাকি অন্য কিছু নিয়ে ডিল করে? হ্যাঁ, অলরেডি মনে হয় তোমরা উত্তরটা পেয়ে গেছো বা জেনে গেছো যে না, আমরা যে কোর্সটা করতে যাচ্ছি ইন্ট্রোডাক্টরি অ্যানিম্যাল সায়েন্স, সে অ্যানিম্যাল সায়েন্স এই সকল অ্যানিম্যাল নিয়ে ডিল করে না। তাহলে কী নিয়ে ডিল করে? তো সেটা জানার জন্য আমাদেরকে তাহলে ফার্স্ট অফ অল অ্যানিম্যাল সায়েন্সের সাথে পরিচিত হতে হবে। তো সেই উদ্দেশ্যে আমাদের প্রথম ক্লাস, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যানিম্যাল সায়েন্স। চলো আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমরা এই ক্লাসের অবজেক্টিভসগুলো দেখে নেব। তো অবজেক্টিভসগুলো হচ্ছে, আফটার কমপ্লিটিং দিস চ্যাপ্টার we will be able to know that what is animal science, অ্যানিম্যাল সায়েন্সটা কী আসলে, এবং আমরা জানবো যে ইম্পর্টেন্স অফ অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড অ্যানিমালস। আমাদের দৈনন্দিন জীবনে এই অ্যানিম্যাল সায়েন্সের কী ইম্পর্টেন্স আছে বা অ্যানিমেলগুলোর কী ইম্পর্টেন্স আছে, সেই জিনিসগুলো আমরা এখানে জানার চেষ্টা করব। So let's begin. First of all, what is animal science? তো অবভিয়াসলি অ্যানিম্যাল সায়েন্স ইজ এ ব্রাঞ্চ অফ এগ্রিকালচার, যেটা আমরা অলরেডি দেখে ফেলছি। সো অ্যানিম্যাল সায়েন্স ইজ এ ব্রাঞ্চ অফ এগ্রিকালচার। ওকে, বুঝলাম এটা একটা এগ্রিকালচারের একটা ব্রাঞ্চ। আচ্ছা, এগ্রিকালচারের ব্রাঞ্চ তাহলে এই কাজ করে কি নিয়ে দেখি আমরা, যে ডিলস উইথ দ্য লাইভ স্টক অ্যান্ড পোলট্রি অ্যান্ড দেয়ার, মানে হচ্ছে
Agriculture is a branch, sorry, animal science is a branch of agriculture which deals with the livestock and poultry and their housing, feeding, breeding, কেয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট। আমরা জিনিসগুলো আরেকটু করে বুঝি। হাউজিং মানে হচ্ছে আমরা একটা অ্যানিমেল এন্টারপ্রাইজ অথবা ইন্ডাস্ট্রি বা একটা অ্যানিমেল ফার্ম যদি আমরা করতে চাই, উদাহরণস্বরূপ একটা ডেইরি খামার যদি আমরা করতে চাই, তাহলে সেই ডেইরি খামার করতে গেলে আমরা অ্যানিমেলটাকে কিনে নিয়ে এসে প্রথমে আমাকে দিতে হবে তার বাসস্থান, যেটাকে আমরা বলতেছি হাউজিং। বাসস্থান দেওয়ার পর তাকে দিতে হবে খাবার, যেটাকে আমরা বলতেছি ফিডিং। হ্যাঁ, ফিডিং তুমি বা তোমরা খাওয়ায় যাচ্ছ, এই অ্যানিমেল যদি সংখ্যা না বাড়ায়, বাচ্চা না দেয়, তাহলে কিন্তু তোমার ফার্মে তুমি প্রফিট আনতে পারবা না। এই সংখ্যা বাড়ানোর বিষয়টাকে আমরা বলে থাকি ব্রিডিং বা প্রজনন, যেটা সেই প্রজনন সম্পর্কে জানবো। এবং কেয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট, হ্যাঁ, এই হাউজিং, ফিডিং, ব্রিডিং বাদেও আরও অনেক ধরনের ম্যানেজমেন্টাল অ্যাক্টিভিটিস আছে একটা ফার্মে। যেমন একটা অ্যানিমেল অসুস্থ হলে তাকে কিভাবে ট্রিটমেন্ট দিতে হবে, একটা অ্যানিমেল অসুস্থ হলে তাকে ভ্যাকসিন, মানে অসুস্থ যেন না হয় সেজন্য ভ্যাকসিন দিতে হবে। তাছাড়াও আরও অনেক বিষয় থাকে, ওয়াশ করা, মিল্কিং করা, হ্যাঁ, কোন সময়টাতে তুমি খাবার দিবা, এরকম অনেক ধরনের ম্যানেজমেন্টাল অ্যাক্টিভিটিস থাকে। তো সেগুলো সম্পর্কে আলোচনা করে তাহলে কি এই পর্যন্ত অ্যানিমাল সায়েন্স শেষ? না, এতক্ষণ পর্যন্ত তুমি যেগুলো দেখলে এগুলো প্রত্যেকটাতে তোমার খরচ হচ্ছে। তো খরচ নিয়েই তো শুধু অ্যানিমাল সায়েন্স ডিল করবে না, সেখান থেকে আমরা প্রফিটটা নিয়ে আসবো। তার মানে অ্যানিমাল সায়েন্স আরও কি নিয়ে আলোচনা করে? ইনক্লুডিং দ্য প্রসেসিং অ্যান্ড মার্কেটিং অফ অ্যানিমালস অ্যান্ড ইটস প্রোডাক্টস। তার মানে আমরা একটা অ্যানিমেল ফার্মিং করে যে অ্যানিমেলটা পাবো বা সেই অ্যানিমেল থেকে যে প্রোডাক্টটা পাবো, সেই প্রোডাক্টগুলোকে আমরা কীভাবে প্রসেস করব, এবং প্রসেস করার পর সেই অ্যানিমেলগুলোকে, সেই অ্যানিমেল অথবা প্রোডাক্টগুলোকে আমরা কীভাবে মার্কেটিং করব, সেই বিষয়টা নিয়েও অ্যানিমেল সায়েন্স ডিল করে। সো আলটিমেটলি যদি আমরা অ্যানিমেল সায়েন্সের সংজ্ঞাটা দিই, তাহলে দাঁড়ায় Animal science is the branch of agriculture which deals with the livestock and poultry and their housing, feeding, breeding, care and management, including the processing and marketing of animals and its products. আশা করি সবাই বুঝতে পারছো। চলো আমরা একটু সামনে আগাই। এইখানে একটা ছবি দেখতে পাচ্ছ, যদি জিজ্ঞাসা করি কি কি দেখতে পাচ্ছ, হ্যাঁ, উত্তরে আসবে স্যার এখানে আমরা কিছু ক্যাটেল দেখতে পাচ্ছি এবং কিছু জেব্রা দেখতে পাচ্ছি। তো এখন আমি যদি জিজ্ঞাসা করি স্টেট দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিসসিমিলারিটিস অফ দোজ অ্যানিমালস, হ্যাঁ, এইখানে যে অ্যানিমেলগুলো দেখতে পাচ্ছ তাদের মাঝখানে আসলে কী কী সাদৃশ্য আছে এবং কী কী বৈসাদৃশ্য আছে। আমরা যদি সাদৃশ্যের দিকে যাই, হ্যাঁ, এরা প্রত্যেকেই অ্যানিমাল, এরা প্রত্যেকেই এখানে যারা আছে তারা দেখা যাচ্ছে যে তারা ঘাস খেয়ে তারা জীবনযাপন করে বা জীবন ধারণ করে। ওকে, এগুলো সিমিলারিটিস। আমাদের মূল যে বিষয়টা বা মূল যে বিষয়টা দেখার জন্য এই স্লাইডটা অ্যাড করা, সেটা হচ্ছে যে তাদের মাঝখানে আসলে ডিসিমিলারিটিস বা বৈসাদৃশ্য কোথায় কোথায়। আমরা যদি একটু চিন্তা করি যে জেব্রাটা হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেল অথবা বন্য, বাট ক্যাটেল অথবা গরুটা হচ্ছে ডোমেস্টিকেটেড অথবা গৃহপালিত। আবার আমরা যদি প্রজননের দিকে যাই, ব্রিডিংয়ের বিষয়টা যদি চিন্তা করি, যে ক্যাটেলগুলা মানুষের আন্ডারে প্রজনন করে, রিপ্রোডিউস করে, বাট জেব্রা বা ওয়াইল্ড অ্যানিমেলসগুলো নর্মালি মানুষের আন্ডারে প্রজনন করে না। এবং থার্ড পয়েন্ট আমরা যদি একটা বিবেচনা করি, সেটা হচ্ছে ফার্মিং, এবং সেই ফার্মিং থেকে ইকোনমিক বেনিফিট পাওয়া। হ্যাঁ, ক্যাটেল যদি আমরা চাই ফার্মিং করতে পারি, এবং ফার্মিং করলে আমরা সেখান থেকে ইকোনমিক বেনিফিট পাবো। বাট জেব্রা, ওয়াইল্ড অ্যানিমালস, এটার ফার্মিংই নিষিদ্ধ, সুতরাং সেটার ফার্মিং ভাবাই যায় না। আর যেহেতু ফার্মিং হচ্ছে না, সেক্ষেত্রে ইকোনমিক বেনিফিট পাওয়ার কোনো অপশন নাই। দ্যাট মিনস এখানে আমরা তিনটা বৈসাদৃশ্য খুঁজে পেলাম। একটা হচ্ছে ক্যাটেল ডোমেস্টিকেটেড, জেব্রা ডোমেস্টিকেটেড না। ক্যাটেল রিপ্রোডিউস করে হিউম্যান কেয়ার, বাট জেব্রা হিউম্যান কেয়ারে রিপ্রোডিউস করে না নর্মালি। এবং থার্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে ক্যাটেল ক্যান প্রোভাইড ইকোনমিক বেনিফিট টু দ্য হিউম্যান, বাট জেব্রা ইউজুয়ালি ডাজ নট প্রোভাইড ইকোনমিক বেনিফিট টু দ্য হিউম্যান। বোঝা গেল? তো এই জিনিসগুলো আমরা কেন জানলাম সেটা আমরা একটু সামনে গিয়ে বুঝবো। তার আগে আমরা আরেকটা স্লাইড দেখি, সেখানে দেখা যাচ্ছে যে কিছু ওয়াইল্ড বার্ড এবং চিকেন,
মানে হচ্ছে মুরগি আছে এবং তার সাথে ডাভ বা ঘুঘু আছে। তো আমরা যদি এখানেও তাদের সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস বলতে চাই, হ্যাঁ উভয়ই তারা পাখি বা বার্ড, বাট তাদের মাঝখানে ডিসিমিলারিটিসগুলো ঠিক আগের মতোই। চিকেন ডোমেস্টিকেটেড, ডাভ ডোমেস্টিকেটেড না। চিকেন হিউম্যান কেয়ারে রিপ্রোডিউস করে, ডাভ ইউজুয়ালি হিউম্যান কেয়ারে রিপ্রোডিউস করে না, এবং চিকেন থেকে আমরা ইকোনমিক বেনিফিট পাই, বাট ডাভ থেকে ইউজুয়ালি আমরা ফার্মিং করে কোনো বেনিফিট, বা ফার্মিংই নিষিদ্ধ, সেখানে ফার্মিংয়ের প্রশ্ন আসে না, এবং ইকোনমিক বেনিফিট ইউজুয়ালি আসার কথা না। এখানেও আমরা সেম ডিসিমিলারিটিগুলো দেখতে পাচ্ছি। তো এইখানেই আমাদের আসলে দুটো ডেফিনেশন লুকায় আছে। সেই ডেফিনেশন দুটো কি? লাইভ স্টক এবং পোলট্রি। তো চলো আমরা ডেফিনেশনগুলো দেখি। ফার্স্ট অফ অল, লাইভ স্টক। তো লাইভ স্টক আর দোজ অ্যানিমালস হুইচ আর ডোমেস্টিকেটেড, রিপ্রোডিউস আন্ডার হিউম্যান কেয়ার অ্যান্ড প্রোভাইড ফিনান্সিয়াল সাপোর্টস টু দ্য হিউম্যান। হ্যাঁ, আমরা আগের স্লাইডটাতে প্রথম দিকের স্লাইডটাতে দেখে ফেলছি যে ক্যাটেল এবং জেব্রার মধ্যে পার্থক্য কোথায়। হ্যাঁ, ক্যাটেলের মধ্যে আমরা এখানে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাচ্ছি। ক্যাটেল ডোমেস্টিকেটেড, ক্যাটেল রিপ্রোডিউস করে হিউম্যান কেয়ারে, এবং ক্যাটেল ক্যান প্রোভাইড ফিনান্সিয়াল সাপোর্টস টু দ্য হিউম্যান। তার মানে ক্যাটেলের সাথে তিনটা বৈশিষ্ট্যই মিলে যাচ্ছে। দ্যাট মিনস ক্যাটেল ইজ এ লাইভ স্টক, রাইট? হ্যাঁ, ক্যাটেল হচ্ছে লাইভ স্টক, বাট জেব্রা তাহলে কি? জেব্রা হচ্ছে ওয়াইল্ড অ্যানিমালস। অনুরূপভাবে আমরা যদি আরও কিছু লাইভ স্টকের উদাহরণ বলি, তাহলে আমরা পাবো গোট অথবা ছাগল, শিপ অথবা ভেড়া, ডানকি অথবা গাধা, হর্স অথবা ঘোড়া, ক্যামেল বা উট। এরা হচ্ছে প্রত্যেকে এক একটা লাইভ স্টক। চলো এবার তাহলে আমরা পোলট্রিটা কি জেনে নেই। হ্যাঁ, পোলট্রিটাও ঠিক একই জিনিস। পার্থক্যটা হচ্ছে কি, যে লাইভ স্টকগুলো হচ্ছে অ্যানিমেলস আর পোলট্রিগুলো হচ্ছে বার্ডস। চলো দেখি ডেফিনেশনটা। পোলট্রি আর দোজ বার্ডস হুইচ আর ডোমেস্টিকেটেড, রিপ্রোডিউস আন্ডার হিউম্যান কেয়ার অ্যান্ড প্রোভাইড ফিনান্সিয়াল সাপোর্টস টু দ্য হিউম্যান। হ্যাঁ, আমরা যদি আগের স্লাইডটার সাথে তুলনা করি, চিকেন হচ্ছে ডোমেস্টিকেটেড, চিকেন ক্যান রিপ্রোডিউস আন্ডার হিউম্যান কেয়ার অ্যান্ড চিকেন ক্যান প্রোভাইড ফিনান্সিয়াল সাপোর্টস টু দ্য হিউম্যান। দ্যাট মিনস চিকেনের মধ্যে পোলট্রির তিনটা বৈশিষ্ট্য রয়ে গেছে। দ্যাট মিনস চিকেন হচ্ছে একটা পোলট্রি, বাট ডাভ পোলট্রি নয়, কারণ তার মাঝখানে এই তিনটা বৈশিষ্ট্য আমরা খুঁজে পাই না। তাহলে ডাভ হচ্ছে ওয়াইল্ড বার্ডস আর চিকেনটা হচ্ছে পোলট্রি। এরকম পোলট্রির উদাহরণ যদি আমরা খুঁজি তাহলে আমরা পাবো কি আশেপাশে? হ্যাঁ, চিকেন, মুরগি, ডাক, তারপর পাবো সোয়ান, তারপর পাবো টার্কি, কোয়েল, পিজিয়ন। এরা প্রত্যেকটাই হচ্ছে এক একটা পোলট্রি স্পিসিস, আর বাকিগুলো হচ্ছে ওয়াইল্ড বার্ডস। তো আমরা আশা করি লাইভ স্টক এবং পোলট্রি জিনিসটা বুঝে গেছি। সেটা বোঝার জন্য যদি আমরা এই ছবিটার দিকে একটু তাকাই, ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি গরু আছে, দ্যাট মিনস ক্যাটেল আছে, তার সাথে একটা ডিয়ার আছে। এখন আমি যদি বলি যে হুইচ ওয়ান ইজ লাইভ স্টক, ইজি আনসার, আমরা অলরেডি উত্তরটা খুঁজে পেয়ে গেছি যে এখান থেকে একটা অ্যানিমেলই যেটা ডোমেস্টিকেটেড, যেটা রিপ্রোডিউস করে হিউম্যান কেয়ারের আন্ডারে এবং যেটা থেকে ইকোনমিক বেনিফিট পাওয়া যায়, সেটা একমাত্র হচ্ছে ক্যাটেল। তাহলে এক্সাক্ট আনসারটা হচ্ছে এখানে ক্যাটেলটা হচ্ছে লাইভ স্টক, বাট ডিয়ারটা হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেলস। চলো আরেকটা স্লাইড দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি চিকেন এবং প্যারট। তো এইখানে যদি আমি জিজ্ঞাসা করি যে ইজ প্যারট এ পোলট্রি, তোমার আনসার কি হবে? অবভিয়াসলি নট। নো, প্যারট ইজ নট এ পোলট্রি। যদি জিজ্ঞাসা করি এক্সপ্লেন ইউর আনসার, তো এক্সপ্লেনেশনটা কী হবে? ওকে, এক্সপ্লেনেশনটা হবে প্যারট ইজ নট ডোমেস্টিকেটেড, প্যারট does not reproduce under human care, and parrot does not provide financial support to the human. That's why parrot is not a poultry, but chicken is a poultry. ওকে, আই হোপ তোমরা জিনিসটা স্পষ্ট বুঝতে পারছো। চলো আমরা এখন কিছু লাইভস্টক এবং পোলট্রি স্পিসিসের নাম দেখি বা নাম জানার চেষ্টা করি। দেখো, এটা হচ্ছে কি চিকেন, এটা হচ্ছে ক্যাটেল, এটা হচ্ছে ডাক, এটা হচ্ছে গোট, হর্স, র্যাবিট। এরা প্রত্যেকটাই লাইভস্টক এবং পোলট্রি। অ্যানিমেলগুলো হচ্ছে লাইভস্টক এবং বার্ডগুলো হচ্ছে পোলট্রি। এই ছিল আমাদের ডেফিনেশন, মূলত অ্যানিম্যাল সায়েন্স, লাইভস্টক এবং পোলট্রি।
এবার আমরা একটু দেখার চেষ্টা করব এই যে অ্যানিম্যাল সায়েন্স, এই যে লাইভ স্টক এবং পোলট্রি যেগুলো আমরা আমাদের হিউম্যান কনজাম্পশনের জন্য ব্যবহার করতেছি, আমাদের সুবিধার জন্য ব্যবহার করতেছি, এই যে অ্যানিমেলগুলা এরা কি আপনা আপনি ডোমেস্টিকেটেড হয়ে গেছিল, অথবা এদেরকে কেন আমরা আমাদের সুবিধার্থে নিয়ে আসছি আমাদের কন্ট্রোলে বা আমাদের আন্ডারে? তো সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব, সেই ইতিহাসটা একটু দেখার চেষ্টা করব। চলো আমরা দেখি ইতিহাসটা, যে ডোমেস্টিকেশনের আর্লি ডোমেস্টিকেশনের যে হিস্ট্রিটা সেটা আমরা একটু দেখি। Humans began domesticating animals more than 10,000 years ago, beginning with dogs. হ্যাঁ, প্রায় 10,000 বছর আগে মানুষ এই ডোমেস্টিকেশনের প্রসেসটা শুরু করছিল, এবং ফার্স্ট ডোমেস্টিকেটেড অ্যানিমেলস ছিল আমাদের সবার প্রিয় বা সবচেয়ে যাকে বলা হয় সবচাইতে প্রভুভক্ত প্রাণী, সেই কুকুর। সেই কুকুর ছিল প্রথম ডোমেস্টিকেটেড অ্যানিমেল। পরবর্তীতে দেখা গেছে যে রুমিনেন্টস ওয়ার দ্য ফার্স্ট ফুড অ্যানিমেলস টু বি ডোমেস্টিকেটেড। হ্যাঁ, ডগের পরপর যে সকল ফুড অ্যানিমেল ডোমেস্টিকেটেড হয়েছিল সেগুলো ছিল রুমিনেন্ট, এবং বলা হয়ে থাকে যে গোট অর শিপ ওয়াজ দ্য ফার্স্ট ডোমেস্টিকেটেড ফুড অ্যানিমেলস। হ্যাঁ, এখানে আমি দুটা অবলিক আকার এই কারণে বলতেছি কারণ এই দুটা নিয়ে একটা কন্ট্রাডিকশন আছে, কেউ বলে শিপ, কেউ বলে গোট, বাট আমরা জানলাম যে গোট অর শিপের যে কোনো একটাই ছিল ফার্স্ট ডোমেস্টিকেটেড ফুড অ্যানিমেলস, যেটা মানুষের ভক্ষণযোগ্য ছিল। হর্স অ্যান্ড ক্যাটেল ওয়ার ডোমেস্টিকেটেড প্রাইমারিলি ফর ট্রান্সপোর্টেশন অ্যান্ড ড্রাফট ওয়ার্ক পারপাসেস। হ্যাঁ, ক্যাটেল এবং হর্স, বিশেষ করে হর্স, এটা ডোমেস্টিকেশন করাই হয়েছিল ট্রান্সপোর্টেশনের জন্য শুরুর দিকে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে আর্লি পিপল ফাউন্ড অ্যানিমালস দ্যাট form large herds or flocks and eat a wide variety of feeds are easier to domesticate. হ্যাঁ, মানুষ যখন ডোমেস্টিকেশন করছে তখন তারা একটা জিনিস খুঁজে পাইছে যে ওই সকল অ্যানিমেল ডোমেস্টিকেট করা ইজি যারা গ্রুপে বসবাস করে, এবং যে সকল অ্যানিমেল বিভিন্ন রকমের খাবার খায় সেই সকল অ্যানিমেলকে ডোমেস্টিকেশন করা ইজি ছিল। আমরা যদি একটু উদাহরণস্বরূপ দেখি, টাইগার, লায়ন, এরা কিন্তু দলবদ্ধভাবে বাস করে না, এরা একা বা তাদের ওন টেরিটরি মেনটেন করে একা বসবাস করতে পছন্দ করে, এবং তারা মূলত হচ্ছে মাংসাশী, তাদের খাবারের মধ্যে খুব বেশি ভেরিয়েশন নেই। বাট আমরা যদি ক্যাটেল, গোট, শিপ এগুলোর কথা ভাবি, এরা কিন্তু দলবদ্ধভাবে বসবাস করে এবং এদের খাবার ভেরিয়েশনটা অনেক। এরা ঘাস খায়, দানাদার খাবার খায়। হ্যাঁ, এই ঘাস এবং দানাদার খাবারের মধ্যেও আরও অনেক ভাগ আছে যেগুলো হচ্ছে তারা প্রত্যেকটাই প্রায় খেয়ে থাকে। তো এই কারণেই এই ক্যাটেল, গোট, শিপ এগুলোকে ডোমেস্টিকেশন করাটা ইজি ছিল। চলো আমরা যে হুইচ অফ দিস অ্যানিমেলস ওয়াজ ডোমেস্টিকেটেড ফার্স্ট। তো এখানে কিছু অ্যানিমেলের নাম দেওয়া আছে, এখান থেকে কোনটা ফার্স্ট ডোমেস্টিকেটেড হয়েছিল সেটা আমরা অলরেডি একটু দেখেই ফেলছি, সেটা হচ্ছে যে এখান থেকে গোট ও শিপটাই প্রথম ডোমেস্টিকেটেড হয়েছে। তো চলেন আমরা একটু সেই ক্রমটা দেখি বা সিকোয়েন্সটা দেখি যে কার আগে বা কার পরে কোনটা ডোমেস্টিকেট হয়েছে। তো ফার্স্ট অফ অল বলা হচ্ছে যে গোট ও শিপ ফার্স্ট ডোমেস্টিকেটেড হয়েছিল, এখান থেকে যে কোনো একটা, তারপর হচ্ছে ক্যাটেল, তারপরে গোট। হ্যাঁ, এটা তোমরা বুঝতে পারছো মনে হয় যে এখানে যদি গোট হয় ওখানে শিপ হবে, ওখানে যদি শিপ হয় এখানে গোট হবে, সো স্কিপ দিস। তারপর হচ্ছে পিগ, তারপর হর্স, এবং ফাইনালি আমাদের যে সবার প্রিয় চিকেন। হ্যাঁ, এই চিকেন, ডাক এগুলো ছিল শেষের দিকে ডোমেস্টিকেশন প্রসেসের। তো এই ছিল মোটামুটি ডোমেস্টিকেশনের হিস্ট্রি। এইবার আমরা যে জিনিসটা দেখব, যে অ্যানিম্যাল সায়েন্স পড়ছি বা অ্যানিম্যাল নিয়ে পড়ছি, এই অ্যানিম্যাল সায়েন্স অথবা অ্যানিম্যালের ব্যবহারটা বা ইউজটা আসলে আমাদের দৈনন্দিন জীবনে কী, সেটা আমরা একটু জানার চেষ্টা করি। আমরা অনেক কিছুই জানি, আবার অনেক কিছুই জানি না। তো আমরা উভয় জিনিসটাই এখন আরেকটু রিভাইজ করব বা নতুন কিছু জানার চেষ্টা করব। তো চলো দেখি, অ্যানিম্যালের ইউজের কথা বলে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে আমাদের মৌলিক চাহিদার প্রথম যেটা খাদ্য, দ্যাট মিনস ফুড। অ্যানিম্যাল ইউজ অ্যাজ ফুড। তো কী কী এটা আমরা কম বেশি সবাই জানি। এক হচ্ছে মিল্ক, আরেক হচ্ছে মিট, আরেক হচ্ছে এগ, অ্যাজ ইউজুয়াল, এটা আমরা সবাই জানি। খাবার হিসেবে অ্যানিমেলের ব্যবহারই হচ্ছে এই। তারপর আমরা আমাদের মৌলিক চাহিদা যে দ্বিতীয় বিষয়টা, বস্ত্র আর ক্লাথিং, সেই ক্লাথিংয়ের দিকে যাই। সেই ক্লাথিংয়ের যদি বিষয়টা আমরা আলোচনা করি, তো এই ছবিটাতে দেখতে পাচ্ছ উল এবং উলেন সোয়েটার বলতে পারো, জ্যাকেট বলতে পারো। এই যে উল দিয়ে যে জামা কাপড়গুলো তৈরি করা হচ্ছে, এই উলটা আসে কোথা থেকে?
হ্যাঁ, আমরা কম বেশি সবাই জানি যে এই উলটা আসে মূলত ভেড়ার লোম থেকে। হ্যাঁ, ভেড়ার লোম আমরা শিয়ারিং করে সেই লোমটাকে প্রসেস করে উল তৈরি করে সেই উল দিয়ে আমরা বিভিন্ন জ্যাকেট সোয়েটার তৈরি করে থাকি। ঠিক আছে, তো আমরা আরেকটু আগাই, দেখি যে ইট ইজ মেড ফ্রম, আমরা যদি এইখানের যে লেদার আইটেমসগুলো আছে এগুলো যদি আমরা একটু দেখি, জ্যাকেট আছে, মানি ব্যাগ আছে, পার্স আছে, চাবির রিং আছে, আরও হতে পারে জুতো, বেল্ট, অনেক লেদার আইটেম আছে যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি, যেগুলো আমাদের ফ্যাশনের একটা মানে গুরুত্বপূর্ণ অংশ। তো এগুলো আসে কোথা থেকে? হ্যাঁ, এই লেদার আইটেমসগুলো কোথা থেকে তৈরি হয়? অবভিয়াসলি এগুলো হচ্ছে অ্যানিমেলের স্কিন থেকে হয়, যেটার একটা বড় অংশ আমাদের লাইভ স্টক থেকে আসে, ডোমেস্টিকেটেড অ্যানিমেল থেকে আসে। ঠিক আছে, তার মানে অ্যানিমেলের স্কিন থেকে কিন্তু আমাদের এই যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, হ্যাঁ, লেদার আইটেম, এগুলোও তৈরি হচ্ছে। ঠিক আছে, তো তাহলে আমরা একটু যদি ভালো করে দেখি যে অ্যানিমেল ইউজেস ক্লথিং কীভাবে, এক হচ্ছে হাইড আর এক হচ্ছে ফাইবার। এখন প্রশ্ন, স্যার হাইড আবার কি? হ্যাঁ, অ্যানিমেলের স্কিন বা চামড়াটা যখন গায়ে লাগানো অবস্থায় থাকে, জীবিত অবস্থায়, সেটাকে বলা হয় স্কিন, কিন্তু ওটা যখন আমরা অ্যানিমেলের শরীর থেকে আলাদা করে ফেলি তখন সেটাকে বলা হয় হাইড। আর ফাইবার বলতে মূলত অ্যানিমেলের যে পশমটা থাকে, লোমটা থাকে, সেটাকে আমরা বলি, তো সেটা ভেড়ার ক্ষেত্রে বলা হয় উল, আর ছাগলের ক্ষেত্রে বলা হয় মোহেয়ার। এই দুটাই হচ্ছে এক ধরনের ফাইবার, এই কারণে দুটাকে কমনলি বোঝানোর জন্য ফাইবার বলা হয়। তো আমরা তাহলে বুঝলাম যে ক্লথিং হিসেবে অ্যানিমেলের ব্যবহার। এবার চলো অ্যানিমেলের বিভিন্ন কাজে অ্যানিমেলের যে আমরা ব্যবহার করি, অ্যানিমেলের যে পাওয়ারটা বা শক্তিটাকে ব্যবহার করি, সেটা আমরা একটু দেখি। ছবি দেখেই বোঝা যাচ্ছে এটা আমাদের গ্রামগঞ্জের একটা কমন দৃশ্য। হ্যাঁ, আমরা ল্যান্ড কাল্টিভেশনের জন্য আমাদের লাইভ স্টক ব্যবহার করে থাকি। হ্যাঁ, এটা বলতে পারো যে দিন দিন আমাদের মেকানাইজেশন হচ্ছে এগ্রিকালচারে, বাট কিছু প্রত্যন্ত এলাকায় এখনও মানুষ লাইভ স্টক ল্যান্ড কাল্টিভেশনের জন্য ব্যবহার করে থাকে, এবং ওয়ান্স আপন এ টাইম ইট ওয়াজ দ্য ব্যাকবোন অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ। তো কাল্টিভেশন অফ ল্যান্ড, এই বিষয়টাতে অ্যানিমাল ব্যবহার করে থাকি বা লাইভ স্টক ব্যবহার করে থাকি। আবার এটা দেখো যে একজন লোক গাড়িতে করে কাঠ নিয়ে যাচ্ছে, এবং গাড়িটা হচ্ছে গরুর গাড়ি। হ্যাঁ, গাড়িটা যে শুধুই গরুর হয় তা না, অনেক সময় এটা মহিষেরও হয়, অনেক সময় এটা ঘোড়ার গাড়িও হতে পারে। তো এই যে গাড়ি টানা বা বোঝা টানার ক্ষেত্রে এনিমেলের যে ব্যবহার, সেটাও কিন্তু আদিকালেও ছিল, এখনও কম বেশি আছে, বিশেষ করে পাহাড়ি এলাকায় যেখানে যানবাহন খুবই অপ্রতুল। তার মানে ট্রান্সপোর্টেশনের জন্য আমরা এনিমেল ব্যবহার করে থাকি। এবার আসা যাক আরেকটা ব্যবহারে, যে অ্যানিমেল ইউজেস ওয়ার্ক। তার আরেকটা ব্যবহার আমরা একটু দেখি। কি দেখা যাচ্ছে ছবিতে? ছবিতে দেখা যাচ্ছে যে একজন লোক ঘোড়ায় বসে বিশাল একটা গরুর দলকে কন্ট্রোল করতেছে। গরুর দলকে যেহেতু কন্ট্রোল করতেছে, অবভিয়াসলি সে কাউবয়। ওকে, কাউবয়। আমাদের দেশের কাউবয় এবং বাইরের দেশের কাউবয়গুলোর মধ্যে এখানেই পার্থক্য। আমাদের দেশের কাউবয় বলতেই চোখের সামনে ভাসে ওঠে একটা ছেলে, গায়ে স্যান্ডো গেঞ্জি, তার হয়তো বা মাথায় গামছা বাঁধা, হাতে একটা লাঠি, পায়ে কোনো স্যান্ডেল নাই। কিন্তু অন্য দেশের কাউবয়রা একটু স্মার্ট মনে হচ্ছে। যাও, আমাদের মূল পয়েন্টটা হচ্ছে যে এই যে বড় বড় গরুর পাল অথবা ছাগলের পাল অথবা ভেড়ার পাল, যেগুলো যখন চড়ানো হয় বড় বড় ফিল্ডে, তখন আসলে পায়ে হেঁটে তাদেরকে কন্ট্রোল করা যায় না। তাদের কন্ট্রোলের জন্য তখন হর্সের দরকার হয় বা অন্য কোনো অ্যানিমেলের দরকার হয়। তো সেই সকল অ্যানিমেলকে কন্ট্রোল করার জন্য কিন্তু আমরা অ্যানিমেল ব্যবহার করে থাকি, কন্ট্রোল আদার অ্যানিমেলস। যেমন আমরা এখানে ঘোড়াটাকে ব্যবহার করে গরুর পালটাকে কন্ট্রোল করতেছি, তো এই ক্ষেত্রেও আমাদের লাইভ স্টকের ব্যবহার আছে। আমরা ওয়ার্কের ক্ষেত্রে আরেকটা যদি বলি ব্যবহার, সেটা হচ্ছে ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা প্রতিবন্ধী ছেলে, এদেরকে আমরা ইংরেজিতে বলে থাকি হ্যান্ডিক্যাপড। তো এই হ্যান্ডিক্যাপদের সাহায্য করার জন্য কিন্তু আমরা লাইভ স্টক অনেক সময় ব্যবহার করে থাকি, যেমন ছবিতে দেখতে পাচ্ছি যে অ্যানিমাল ক্যান অ্যাসিস্ট ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি হ্যান্ডিক্যাপড, তাদেরকে সাহায্যের জন্য আমরা অ্যানিমাল ব্যবহার করতে পারি। তো এই ছিল হচ্ছে অ্যানিমালের ইউজ, ওয়ার্ক, বিভিন্ন ধরনের কাজে বা শ্রম দেওয়ার কাজে অ্যানিমেলের ব্যবহার। তো এখন আমরা অ্যানিমেলের আরেকটা নতুন ব্যবহার দেখতে যাই।
আমরা স্লাইডে দেখছি যে 94 নোবেল প্রাইজেস ইন ফিজিওলজি অ্যান্ড মেডিসিন ইউজড অ্যানিমালস, 12 ডিড নট ইউজ অ্যানিমালস। আমরা জানি নোবেল সম্পর্কে, নোবেল প্রাইজ সম্পর্কে, এবং এটা প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয়, এবং সেই ক্যাটাগরির একটা গুরুত্বপূর্ণ ক্যাটাগরি হচ্ছে ফিজিওলজি অ্যান্ড মেডিসিন। তো একটা সমীক্ষায় দেখা গেছে যে ফিজিওলজি এবং মেডিসিনে যতগুলো নোবেল দেওয়া হয়েছে তার মাঝখানে 94টা নোবেল প্রাইজের রিসার্চে এনিমেলের ব্যবহার ছিল, এবং শুধুমাত্র 12টাতে কোনো এনিমেলের ব্যবহার ছিল না। তার মানে বোঝাই যাচ্ছে যে বিভিন্ন ধরনের রিসার্চ, বিশেষ করে মেডিসিন এবং ফিজিওলজির রিসার্চে এনিমেলের ভূমিকা অপরিহার্য। চলো আমরা আরেকটু দেখি, ক্যান উই ফাইট কোভিড-19 উইদাউট অ্যানিমাল রিসার্চ? হ্যাঁ, বর্তমান সময়ে এটা একটা বার্নিং কোশ্চেন, কোভিড-19কে মোকাবেলা করা। এখন এই কোভিড-19-এর বিরুদ্ধে যদি আমরা মোকাবেলা করতে চাই, ফাইট করতে চাই, অ্যানিমেলের সাহায্য ছাড়া কি পসিবল? অবভিয়াসলি নট। কেননা আমরা একটু দেখি, দ্য কি স্টেজেস টু ডেভেলপ এ করোনা ভাইরাস ভ্যাকসিন। হ্যাঁ, বর্তমান সময়টা সবাই উঠে পড়ে লেগে গেছে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য। এখন এই করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের যদি আমরা স্টেপগুলো দেখি, তো ফার্স্ট অফ অল হচ্ছে বেসিক রিসার্চ, যেটা ল্যাবরেটরিতে বসে করা যাবে। এই বেসিক রিসার্চের পর যে স্টেপটা, টেস্টিং ফর সেফটি অ্যান্ড ইফেক্টিভনেস। হ্যাঁ, এই ভ্যাকসিনটা কতটুকু নিরাপদ এবং কতটা সফল সেটা প্রথমে আমরা এনিমেলের বডিতে টেস্ট করব। টেস্ট করার পর সেটা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালস, যেটা হিউম্যান বডিতে করা হবে। দ্যাট মিনস হিউম্যান বডিতে যাওয়ার আগে আমাকে এনিমেলের মধ্যে এই টেস্টটা করতে হবে। তার মানে আমরা যদি কোভিড-19-এর বিরুদ্ধে যুদ্ধ করতে চাই তাহলেও আমার এনিমেল লাগবে। বোঝা গেল এনিমেলের আরেকটা ব্যবহার। তো আমরা যদি এটাকে সামারাইজ করতে চাই যে এনিমেল ইউজ ইন মেডিসিন অ্যান্ড রিসার্চ, হ্যাঁ এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা একটা মেডিসিন, কট্রাভেট অ্যান্টিবায়োটিক, অ্যানিমেলের জন্য ব্যবহার করা হয়। এই মেডিসিনটার কথাও যদি আমরা বলি বা এই ড্রাগটার কথাও যদি বলি, এটা ডেভেলপমেন্ট প্রসেসেও অ্যানিমেলের দরকার ছিল ট্রায়ালের জন্য। তো আমরা সামারাইজ করি যে ফিউচার ট্রিটমেন্ট রিসার্চ, হ্যাঁ ট্রিটমেন্ট সম্পর্কিত যে কোনো রিসার্চে অ্যানিমেল লাগবে, ভ্যাকসিন ডেভেলপমেন্টে অ্যানিমেল লাগবে, মেডিসিন ডেভেলপমেন্টেও অ্যানিমেল লাগবে। আমরা আরেকটু সামনে আগাই, কি দেখা যাচ্ছে যে টেনিস র্যাকেট। টেনিস র্যাকেটের যে স্ট্রিংটা দেখতে পাচ্ছ বা সুতোটা দেখতে পাচ্ছ, এটা আসলে তৈরি হয় কি দিয়ে? কারো আইডিয়া আছে? এটা কিসের তৈরি, কারো আইডিয়া? আচ্ছা, আইডিয়া নাই, চলো সামনে আগাই। তবে এটুকু শুধু বলে রাখি, এই স্ট্রিংটাও অ্যানিমেলের বডি থেকে আমরা পাই। তো আমরা সামনে জানবো কি থেকে পাই। তারপর আসি আমরা আরেকটা জিনিস, এটা কি? হ্যাঁ, এটা একটা সার্জিক্যাল নিডেল। তার মানে যে কোনো ধরনের সার্জারিতে এটা ব্যবহার করা হয়, সার্জারির পর সেলাই দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। বিশেষ করে আমাদের বডির বাইরের দিকে কেটে গেলে তো সেটা নাইলন দিয়ে সেলাই করে দেয় এবং ঘা শুকায় গেলে সেটা খুলে দেয়। কিন্তু আমাদের বডির ভিতরে যে সার্জারিগুলো হয়, যেমন ধরো লিভার, কিডনি, ইন্টেস্টাইন, সেখানেও কিন্তু সেলাই দেওয়ার দরকার হয়। তো সেই ক্ষেত্রে নাইলন ব্যবহার করলে কি ঘটবে? হ্যাঁ, একবার সার্জারি করে সেলাই দিতে হবে, পরে আবার সার্জারি করে সে সেলাই খুলতে হবে, তাহলে তো 2বার সার্জারি করা লাগবে। কিন্তু না, সেটা করা হয় না। সেখানে এক ধরনের বিশেষ সুচার বা সুতা ব্যবহার করা হয়, যেটা ঘা শুকানোর সাথে সাথে বডিতে আপনা আপনি অ্যাবজর্ব হয়ে যাবে, এবং সেই সুতাটাকে বলা হয় হচ্ছে ক্যাটগাট। এখন এই ক্যাটগাটটা কোথা থেকে তৈরি হয়? এত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই ক্যাটগাটটাও তৈরি হয় হচ্ছে অ্যানিমেল থেকে। তো দেখি এই যে টেনিসের স্ট্রিং, তারপরে এই ক্যাটগাট, এগুলো সবই অ্যানিমেল থেকে হচ্ছে। তো অ্যানিমেলের কোথা থেকে হচ্ছে চলো একটু দেখি। দেখো এখানে যে ক্যাটগাট প্রোডাকশন, হ্যাঁ এটা শুধুমাত্র ক্যাটগাট না, এটা টেনিস স্ট্রিংয়ের জন্য প্রযোজ্য। যে শিপের ইন্টেস্টাইন, যেটাকে আমরা বলতেছি সাবমিকোসা ইন্টেস্টাইন, যেটা আমরা খাস বাংলায় যদি বলি যে নাড়িভুঁড়ি, সেই নাড়িভুঁড়ি প্রসেস করেই মূলত এই ক্যাটগাট তৈরি করা হয়, অথবা টেনিস র্যাকেটের যে স্ট্রিংটা সেটাও তৈরি করা হয়। বোঝা গেল? এটা হচ্ছে ক্যাটগাটের প্রোডাকশনের প্রসেস। তো আমরা আরও কিছু জিনিস দেখি, যে এই যে ক্যাটগাট নামের সাথে কেমন একটা ক্যাট ক্যাট ব্যাপার আছে, এখানে বিড়ালের কি জোর, মানে বিড়ালের কোনো ভূমিকা আছে কিনা সেটা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। তো ছবিটা দেখে কি মনে হচ্ছে? দুইটা ইঁদুর বেড়ালকে বেঁধে নিয়ে যাচ্ছে, তার মানে এই ক্যাটগাটের সাথে বিড়ালের কোনোই ভূমিকা নেই এখানে। তাহলে ভূমিকাটা কার আছে? নিচে দেখা যাচ্ছে শিপ,
হ্যাঁ, শিপের ইন্টেস্টাইন থেকেই ক্যাটগাটটা তৈরি হয়। কিন্তু নামের মধ্যে ক্যাট আসলো কেন? চলো আমরা জানি। আমরা আগের এই স্লাইডটাতে দেখছি যে এখানে শিপের সাথে সাথে ক্যাটেলের একটা উপস্থিতি আছে। হ্যাঁ, যখন থেকে ক্যাটগাট প্রোডাকশন শুরু হয় সেই প্রোডাকশনের শুরুর দিকে গরুর বা ক্যাটেলের ইন্টেস্টাইন থেকে এই ক্যাটগাট তৈরি হতো। বর্তমানে শিপ থেকে হলেও শুরুতে গরুর ইন্টেস্টাইন থেকে হতো। তো ইন্টেস্টাইন থেকে আরেক কথায় বলা হয় গাট, জিইউটি, গাট। এবং তখন নামটা দেওয়া হয়েছিল মূলত ক্যাটেল গাট। সেই ক্যাটেল গাটটা শর্ট ফর্ম হইতে হইতে আলটিমেটলি হয়ে গেছে ক্যাটগাট। ক্যাটেলের সিএটিটুকু শুধু রয়ে গেছে, সেখান থেকে এর নাম ক্যাটগাট। এর সাথে ক্যাটের আসলে কোনোই সংশ্লিষ্টতা নেই। চলো আমরা সামনে আগাই। ছবিটা দেখতে পাচ্ছ ভায়োলিন। হ্যাঁ, এই ভায়োলিনের কিছু কিছু অংশ তৈরি হয় হচ্ছে এনিমেল থেকে। সেটা কি কি দেখো, ছবিতে দেখা যাচ্ছে যে গাট স্ট্রিং, যেটা এনিমেল ইন্টেস্টাইন। হ্যাঁ, যে স্ট্রিং যেটা তৈরি হচ্ছে এই ভায়োলিনে, সেটা হচ্ছে এনিমেলের ইন্টেস্টাইন থেকে তৈরি হচ্ছে। আরেকটা এই ভায়োলিনের যে বাও টিপ, সেটা তৈরি করা হচ্ছে এলিফ্যান্টের আইভরি থেকে। বাও হেয়ার যেটা, সেটা তৈরি করা হচ্ছে হর্সের টেইল থেকে। তো এই প্রত্যেকটা জিনিসই দেখা যাচ্ছে আমরা এনিমেল থেকেই পাচ্ছি। তারপর আরেকটা জিনিস দেখো, ক্যাপসুল কাভার। অনেকগুলো ক্যাপসুল এবং ক্যাপসুলের কাভার। যখন তোমরা ক্যাপসুল খাও মনে হয় না যে প্লাস্টিক প্লাস্টিক একটা জিনিস খাচ্ছি, এটা হজম হবে কি হবে না। আসলে ওটা প্লাস্টিকের মতো মনে হলে ওটা প্লাস্টিক না, ওটা হচ্ছে জ্যালাটিন। এবং সেই জ্যালাটিন দিয়েই তৈরি হয় হচ্ছে ক্যাপসুলের কাভার। আচ্ছা, এই যে জ্যালাটিন আমরা বলতেছি, এই জ্যালাটিনটা তাহলে আসে কোথা থেকে? এই জ্যালাটিনটাও আসে হচ্ছে এনিমেল থেকে। এনিমেলের কোথা থেকে চলো দেখি। তার আগে বলি যে জ্যালাটিন যে শুধুমাত্র ক্যাপসুলের কাভারে ব্যবহৃত হয় তা না। এই জ্যালাটিন দিয়ে আমরা বিভিন্ন বেকারি পণ্য তৈরি করি, বিভিন্ন ধরনের জেলি, জ্যাম এগুলো তৈরি হয় অনেক সময়। আইসক্রিম বা অনেক কিছুতে এই জ্যালাটিন ব্যবহার হয়। তো চলি দেখি জ্যালাটিন কোথা থেকে তৈরি হয়। ঠিক ধরছো, এনিমেলের বোন থেকে। এনিমেলের বোনগুলোকে সিদ্ধ করে সেখান থেকে জ্যালাটিনটাকে আলাদা করে প্রসেস করে জ্যালাটিন তৈরি করা হয়। এবং এই জ্যালাটিন দিয়ে ক্যাপসুলের কাপ আর বিভিন্ন বেকারি পণ্য সহ অনেক খাবার দাবারও তৈরি করা হয়। চলো সামনে আগাই। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসগুলো দেখলাম প্রত্যেকটা, যেমন এনিমেলের ইন্টেস্টাইন, এনিমেলের বোন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ফেলেই দিই, কাজে লাগে না। দ্যাট মিন্স এগুলো কিন্তু এনিমেলের প্রোডাক্ট না, এগুলোকে আমরা বলতে পারি এনিমেলের বাই প্রোডাক্ট। তো এই যে এত ধরনের বাই প্রোডাক্ট দেখতেছি, এই বাই প্রোডাক্টগুলোও কিন্তু আমাদের বিভিন্ন কাজে লাগতেছে। তাহলে আমরা যদি এনিমেলের আরেকটা ব্যবহার দাঁড় করাই, সেটা হচ্ছে কি এনিমেল ইউজেস বাই প্রোডাক্ট। সেখানে কি কি আছে? বোন আমরা অলরেডি দেখলাম, জেলাটিন তৈরি হচ্ছে, ফ্যাট আমরা সেই ইন্টারমিডিয়েট থেকেই জানি যে ফ্যাট দিয়ে সাবান তৈরি করা হয়। গ্ল্যান্ড, বিভিন্ন ধরনের গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি ইনসুলিন হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াসের একটা অংশ থেকে তৈরি হয়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। তো এই ইনসুলিন কিন্তু ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। এই যে প্রচুর পরিমাণ মানুষের জন্য এত পরিমাণ ইনসুলিন কোথা থেকে আসে? এনিমেলের বিভিন্ন গ্ল্যান্ড থেকেই এটা তৈরি করা হয়। এবং আরেকটা জিনিস কোলাজেন, এক ধরনের ফাইবার। সেই কোলাজেন ফাইবার বিভিন্ন দ্রব্য তৈরিতে ব্যবহার হয়। এবং ইন্টেস্টিনাল স্টমাক টিস্যু, যেটার অলরেডি ব্যবহার আমরা দেখলাম, টেনিস স্ট্রিং, ভায়োলিনের স্ট্রিং, তারপর হচ্ছে ক্যাটগাট, বিভিন্ন জিনিস তৈরিতে কিন্তু ইন্টেস্টিনাল এবং স্টমাক টিস্যু ব্যবহার হচ্ছে। আরেকটু যদি আমরা দেখি ছবিটা দেখা যাচ্ছে যুদ্ধ, এবং সেই যুদ্ধে ঘোড়ার ব্যবহার আছে। হ্যাঁ, এখন হয়তো যুদ্ধ হয় পরমাণু বোমা দিয়ে, যুদ্ধ হয় হচ্ছে বায়োলজিক্যাল ওয়েপন দিয়ে, বাট একটা সময় যুদ্ধ হতো তলোয়ার দিয়ে, ঢাল তলোয়ার দিয়ে। তো তখন কিন্তু যুদ্ধে হর্স একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ ছিল, এবং সেই ঘোড়া ছাড়া বা হাতি ছাড়া যুদ্ধ পসিবল ছিল না। তো সেই যুদ্ধে বা ওয়ারে লাইভ স্টক বা এনিমেলের একটা ভূমিকা ছিল। এবার আমরা আমাদের বর্তমানে কি দেখছি, যে পুলিশের ট্রেনিংয়ে ঘোড়া মানে অবশ্যই তাদের এই অ্যাক্টিভিটিসে ঘোড়ার একটা প্রয়োজনীয়তা আছে। শুধু পুলিশ না, আর্মি, বিটিআর,
বা বিজিবি যেটাকে আমরা বলি, সেখানেও কিন্তু ঘোড়ার ব্যবহার আছে। আর তারা আমাদের দেশের ডিফেন্সের জন্যই কাজ করে এবং সিকিউরিটি মেনটেন করার জন্যই কাজ করে। তাহলে আমাদের দেশের ডিফেন্স বলো, সিকিউরিটি বলো, সকল কিছুতে কিছুটা হলেও আমাদের লাইভ স্টক দ্যাট মিনস ঘোড়ার একটা ভূমিকা আছে। ও লাস্টলি আমি যদি দেখি যে আমাদের এন্টারটেনমেন্ট, বিনোদন, এই বিনোদনের কাজেও কিন্তু আমাদের অ্যানিমেলের সংশ্লিষ্টতা আছে। যার উদাহরণস্বরূপ হচ্ছে এই কক ফাইট, তারপর হচ্ছে হর্স রেস। দেখাই যাচ্ছে যে এই হর্স রেস দেখার জন্য কী পরিমাণ মানুষ বা দর্শক আছে। তো এটাও আমাদের বিনোদনের একটা আনুষঙ্গিক অংশ। তারপর হচ্ছে বুল ফাইট, হ্যাঁ, বুল ফাইটেও মানে অনেক মানুষ এন্টারটেইনড হয়। তার মানে এখানেও আমাদের লাইভ স্টকের ইনভলভমেন্ট আছে। এবং আরেকটা জিনিস যদি আমরা দেখি, আমাদের ধর্মীয় অনুভূতি বা ধর্মে অ্যানিমেলের ভূমিকা। তো ছবিতে দেখতেই পাচ্ছি যে এখানে একজন হিন্দু ধর্মাবলম্বী লোক দেখা যাচ্ছে। তাদের আমরা জানি যে হিন্দু ধর্মে ক্যাটেল বা গরু, তারপর বানর, হাতি, সাপ বা এদের একটা ভালো ব্যবহার আছে। যেমন গোমাতা বা তারা গরুর পূজা করে, তারা হনুমানের পূজা করে। তারপর হচ্ছে গণেশ, যেটা আসলে হাতি নামান্তরে। তারপর হচ্ছে দুর্গার বাহন টাইগার। তারপর শিবের ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি সাপ। আরও আছে সরস্বতীর বাহন রাজহাঁস। তো এই সকল ক্ষেত্রে কিন্তু মানে ধর্মীয় অনুভূতিতে বা ধর্মীয় কৃষ্টি কালচারেও কিন্তু অ্যানিমেলের আমাদের ইনভলভমেন্ট আছে। অথবা যদি আমাদের মুসলিম ধর্মের কথা বলি, সামনে কোরবানির ঈদ আসছে। তো এই সময়টাতে প্রচুর পরিমাণে ক্যাটেল, গোট, শিপ, ক্যামেল এগুলা কোরবানি দেওয়া হবে। তো আমাদের এই ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় অনুভূতির সাথেও কিন্তু আমাদের বিভিন্ন লাইভ স্টক জড়িত আছে। তো এই ছিল আমাদের লাইভ স্টকের বিভিন্ন ব্যবহার। এটা আমরা অলরেডি দেখে ফেলছি, ওয়ার অর ডিফেন্স, রিলিজিয়ন, রিক্রিয়েশন আর এন্টারটেনমেন্ট আমরা দেখে ফেলছি অলরেডি। তো এই ছিল আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন অ্যানিমেলের ব্যবহার। তো শেষ হইয়াও হইল না শেষ করার আগে আমরা একটা স্লাইড একটু দেখি। স্লাইডে দেখা যাচ্ছে যে দোজ হু টিচ আস দ্য মোস্ট অ্যাবাউট হিউম্যানিটি আর নট অলওয়েজ হিউম্যানস, মানে যারা আমাদেরকে মানবতার শিক্ষা দিয়ে থাকে তারা সবসময়ই যে মানুষ হয় তা না। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক অ্যানিমেলও হতে পারে। তার মানে একজন ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষাটা না যত জরুরি, তার চাইতে বড় জরুরি হচ্ছে তার মাঝখানে কিছু মানবিক মূল্যবোধ বা মানবিক গুণাবলী। এই মানবিক গুণাবলীগুলা অনেক সময় আমরা শিক্ষা থেকে পাই, মানুষের আচরণ থেকে পাই, এবং কিছু কিছু জিনিস আমরা অ্যানিমেল থেকেও পাই। অ্যানিমেলের মাঝখানে তাদের স্বজাতির জন্য যে মমত্ববোধ, তাদের বাচ্চার জন্য যে মমত্ববোধ, হ্যাঁ, সেই বিষয়গুলা যদি আমরা 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 নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি, নিজেদের মধ্যে সেই গুণগুলোকে প্রস্ফুটিত করতে পারি, আমরা আরও ভালো মানুষ হতে পারবো। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং পরবর্তী ক্লাসে আমি সবাইকেই পাবো সেই প্রত্যাশায়, এবং সাথে সাথে সেই একই কথা, এই করোনাকালীন সময়ে আমরা সবাই ভালো থাকি, নিরাপদে থাকি, সাবধানে থাকি, আমাদের নিজেদের জন্য, আমাদের পরিবারের জন্য, ওভারঅল আমার সোসাইটি এবং দেশের জন্য। এবং আরেকটা কথা আমি বলি, নিজে ভালো থেকে অন্যকে ভালো রাখার চাইতে অন্যকে ভালো রেখে নিজে ভালো থাকা ভালো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।